আছে। তাহলে আমরা গত ক্লাসে পুনরায় দেখলাম, এখন আমরা নতুন একটা অধ্যায় শুরু করব, সেটা হলো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি তোমরা কিছু জিনিস পড়ে আসছো আগের ক্লাসে। আমরা ওখান থেকে শুরু করব। ত্রিকোণমিতি এটাও একটা মজার জিনিস, অনেকগুলা সূত্র বা এর সাথে রিলেটেড, আর এটা প্র্যাকটিক্যাল একটা বিষয়। তোমরা খেয়াল করো, আমরা 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 যখন আমাদের স্কুলে ভর্তি হই, প্রথমে আমরা সংখ্যার সাথে পরিচিত হই। আমরা যে দশমিক সংখ্যা নাম্বার সিস্টেম, যেটা আমাদের প্রত্যেক দৈনন্দিন জীবনে যেটা আমরা ব্যবহার করি, ডেসিমাল নাম্বার সিস্টেম, আমরা এটা কাউন্টিং শিখি, গণনা শিখি, সংখ্যার সাথে বস্তুর সম্পর্ক শিখি। এর যে বিভিন্ন কনসেপ্ট আছে, একটা ধরো পাঁচটা জিনিস, পাঁচটা দ্রব্য, এই যে তার সাথে যে কোনো একটা বিষয়ের সামঞ্জস্য, সেই বিষয়গুলোর সাথে আমাদের একদম নিচের ক্লাস থেকে পরিচয় করে দেয়। এরপরে আমরা পাটিগণিতের সাথে পরিচিত হই। আমরা দৈনন্দিন যে হিসাব নিকাশ গুলা করি, প্রাত্যহিক যে হিসাব নিকাশ গুলা বলে, এগুলো হলো পাটিগণিত আমরা বলি। অনেক সময় বলতো পাটিতে বসিয়ে যে গণিত করা হয়, আসলে পাটিতে বসিয়ে না, প্রাত্যহিক জীবনে যে গণিতটা আমাদের কাজে লাগে সেটা হলো পাটিগণিত। এরপরে পাটিগণিতের পরে আমরা যে অনেক প্রবলেম আছে যেটা আমরা পাটিগণিত দিয়ে করতে পারি না, সেই ক্ষেত্রে আমাদের কি ইয়া হইছে, আমাদের বীজগণিতে আসছে। বীজগণিত, হ্যাঁ, বীজগণিত দিয়ে অনেক প্রবলেম থাকবে। পাটিগণিতের প্রবলেম অনেক সহজে কিন্তু আমরা করতে পারি। তোমরা ক্লাস 6 থেকে বীজগণিতের সাথে পরিচিত হয়েছো, এবং ক্লাস 7, 8 বীজগণিত, প্রচুর বীজগণিত করছো। বীজগণিতের চলক দৌড়ে বিভিন্ন ধরনের বড় বড় প্রবলেম, যেগুলো পাটিগণিতে অনেক ঝামেলা করা হইতো, এই প্রবলেম গুলা ইকুয়েশন তৈরি করে তোমরা সলভ করছো, তাই না? ইকুয়েশন ধরে সলভ করছো, তারপরে এটার আরো সামনে আরো বিভিন্ন ধরনের প্রবলেম তোমরা সলভ করছো এই যে বীজগণিতের মাধ্যমে। কিছু প্রবলেম আছে যে প্রবলেম গুলো আমরা পাটিগণিতে করতে পারি না, বীজগণিতে করতে পারি, বা করা অনেক কঠিন, দুঃসাধ্য, সেই প্রবলেম গুলো আমরা করি জ্যামিতি দিয়ে করি। তো যেখানে আসলে আমাদের যে গণিতের যে বিকাশটা, এটা হঠাৎ করে একজন ব্যক্তি বা মানুষ বলে দেয় না যে এটা পুরাটা হলো গণিত রেডিমেড, এরকম না। যখন মানুষ টেকছে, তখন আস্তে আস্তে একটার পরে একটা বিকশিত হয়েছে, আবিষ্কার হয়েছে। পাটিগণিতের পরে আসছে বীজগণিত, বীজগণিতের পরে আসছে জ্যামিতি। মানুষ যখন জ্যামিতি কাজ করা শুরু করলো, বিভিন্ন জায়গা টাকা পরিমাপ বা বিভিন্ন ধরনের জ্যামিতি দিয়া, ওই যে ট্রায়াঙ্গেল বলো, চতুর্ভুজ বলো, বিভিন্ন ধরনের শেপ বলো, ট্রাপিজিয়াম বলো, এগুলার ক্ষেত্রফল টেট্রাফল এগুলা বের করা, জ্যামিতির বিভিন্ন শেপ নিয়ে কাজ করা, এগুলো জ্যামিতির দিয়ে আমরা করতেছি বিভিন্ন এটা, বা বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন, এগুলো জ্যামিতিক শেপ নিয়ে আমরা ব্যবহার করি। তো অনেক দেখা যায় জ্যামিতি দিয়ে করতে গেলেও অনেক সময় আমরা জ্যামিতি দিয়ে সকল সমস্যার সমাধান করতে পারি না। মানুষের সামনে যখন নতুন নতুন সমস্যা আসলো, তখন দেখলো যে জ্যামিতি দিয়ে আমরা প্রবলেম সলভ করতে পারছি না, বা আমরা ফেল হচ্ছি। তখন গণিতের যে নতুন শাখাটা তৈরি হলো, সেই শাখাটার নাম হলো ত্রিগোনোমেট্রি, যেটা আমরা ত্রিগোনোমেট্রি। তো ত্রিগোনোমেট্রি নাম থেকে আসছে ত্রিগোনোমেট্রি, ঠিক আছে? ত্রিগুণ আর মেট্রন, দুইটা শব্দ থেকে আসছিল ত্রিগোনোমেট্রি, ত্রিগুণ আর মেট্রি। আসলে এটা পুরাটা হলো একটা ত্রিগোনোমেট্রি, যেটা সেটা হলো একটা ত্রিভুজের যে তিনটা বাহু এবং কোণ, এই কোণ এবং বাহু নিয়ে এই শাস্ত্রটা। ত্রিগোনোমেট্রি যেটা ত্রিভুজের কোণ এবং বাহুর সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে, কোণ এবং বাহুর সাথে বিভিন্ন বিষয় নিয়ে হলো তোমার এই যে ত্রিগোনোমেট্রি বিষয়টা। তো আজকে আমরা ত্রিগোনোমেট্রি বেসিক থেকে শুরু করে আমরা আস্তে আস্তে একটু সামনে যাব। আমি একটু স্ক্রিন শেয়ারে যাচ্ছি, আমি শেয়ারে যাচ্ছি একটু। আমরা এটা ত্রিগোনোমেট্রি কোথায় কাজে লাগে একটু একটু খেয়াল করো, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো গ্রহ উপগ্রহের দূরত্ব, একটা নদীর প্রস্থ বের করা, অথবা একটা কনস্ট্রাকশন করবা, কনস্ট্রাকশনের যে আমরা ডিজাইন করে, আর্কিটেকচারের যে ডিজাইন করে বড় বড় জিনিস, এটা তো মানে কনস্ট্রাকশনের ক্ষেত্রে ত্রিগোনোমেট্রি ব্যবহার করা হয়, বিভিন্ন ক্ষেত্রে এটা ব্যবহার করে, এটার পরিসর কিন্তু অনেক বেশি। তো আমরা একটু দেখি, এটা একটু পড়ি তারপরে আমি। আজকে আমার নেটওয়ার্কটা প্রবলেম করতেছে মনে হচ্ছে, তোমাদের না মনে হয় আমারটা ঠিক বুঝতেছি না। আচ্ছা যাই হোক, স্যার আমাদের কথা কি আস্তে আস্তে যায় স্যার? কথা যায় মাঝে মাঝে আটকে যায়, আটকে যায়, ছবি আটকে যায়, এই যে এখানে ক্লিক দিলাম যে স্ক্রিন শোটা আসবে, শো মোডে দিলাম, শো মোডটা কাজ করতেছে না। আচ্ছা এটা দেখতে পাচ্ছি তোমরা? ওয়াইফাই প্রবলেম মনে হয় স্যার। হ্যাঁ, স্ক্রিনটা দেখতে পাচ্ছ নি? জি স্যার দেখতে পাচ্ছি স্যার। জি স্যার। শাশ্বত একটু পড়ো তো।
কি লেখা আছে? গ্রিক শব্দ ট্রাইগন ত্রিভুজ এবং মেট্রন পরিমাপ শব্দ থেকে ট্রিগোনোমেট্রি শব্দ নেওয়া হয়েছে। ত্রিকোণমিতি হচ্ছে গণিতের এমন একটি শাখা যেখানে ত্রিভুজের স্যার চলে গেছে তো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আসছে। হ্যাঁ, এখন পড়ো। হ্যাঁ, আসছে। ত্রিকোণমিতি হচ্ছে, জি স্যার, ত্রিকোণমিতি হচ্ছে গণিতের এমন একটি শাখা যেখানে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং কোণের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। ত্রিকোণমিতি এবং ত্রিকোণমিতিক ফাংশনের বহুবিধ ব্যবহার রয়েছে। শব্দ এবং আলোক তরঙ্গ ইত্যাদির পর্যায়বৃত্ত গতি বিশ্লেষণে সাইন এবং কোসাইন ফাংশন মৌলিক ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ, তোমরা ফিজিক্স যখন পড়বা, ফিজিক্সে ওই যে শব্দ আছে, তরঙ্গ আছে, এখানে কিন্তু ওই যে সাইন কার্ভ, কোসাইন কার্ভ, এই কার্ভ গুলা কিভাবে নিয়ে কাজ করে, এইগুলোর প্র্যাকটিক্যালি তোমরা পাবা ফিজিক্সে, শব্দ আলোক নয়। এছাড়াও আরো ব্যবহার আছে, যেমন এই পৃষ্ঠা, পরের পৃষ্ঠা পড়ো, বলো। গ্রহ উপগ্রহের দূরত্ব, নৌবাহু বিজ্ঞান নেভিগেশন, সমুদ্রের কোন স্থান হতে জাহাজ, উপকূল ইত্যাদির দূরত্ব নির্ণয়ে ত্রিকোণমিতি ব্যবহার হয়। স্থপতিবিদরা নকশা করতে ত্রিকোণমিতি ব্যবহার করেন। এছাড়াও পর্বত শৃঙ্গ, টাওয়ারের উচ্চতা, সমুদ্র বিজ্ঞানে জোয়ার ভাটা, জলোচ্ছ্বাসের উচ্চতা নির্ণয়ে ত্রিকোণমিতি গুড। তোমরা 9-10-এ এর কিছু প্রবলেম করে আসছো, যে নদীর দৈর্ঘ্য বের করা। নদীর ওই পাশে একটা গাছ আছে, গাছের ছায়াটা পড়ছে এই পাশের, এখানে এত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, নদীটার দৈর্ঘ্য কত, এরকম পড়ছো না? কিছু প্রবলেম সলভ করছো না? ব্যবহৃত হয়। জি স্যার। এটা কিন্তু তুমি ফিজিক্যালি গেছো না, তুমি এখানে গেছো না, এখান থেকে বের করতে পারো। ঠিক এরকম গ্রহ উপগ্রহের যে ডিস্টেন্স, এগুলো কিন্তু এই যে অ্যাঙ্গেল এবং বাহুর দৈর্ঘ্য, এগুলো দিয়ে বের করা যায়। পর্বত শৃঙ্গের যে উচ্চতা, টাওয়ারের উচ্চতা, বা ওই যে একটা জাহাজ আছে তীর থেকে কতটুকু দূরে আছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা এটা দিয়ে করতে পারি, বের করতে পারি। আমরা কিছু নমুনা দেখবো, তোমরা কিছু পড়ে আসছো অলরেডি। তো তার আগে আমরা ত্রিকোণমিতিক কোণ এবং জ্যামিতিক কোণ, দুইটা বিষয় একটু আমরা পরিষ্কার করি। কোণ তো আমরা, জ্যামিতিক কোণ আমরা কাকে বলি? যে একটা সরলরেখার সাথে আরেকটা সরলরেখা যদি ছেদ করে, তাহলে ছেদ বিন্দুতে যে কোণটা তৈরি হয়, এগুলোকে বলা হয় আমাদের জ্যামিতিক কোণ। অর্থাৎ দুইটা রেখা যদি ছেদ করে, ছেদ বিন্দুতে কোণ তৈরি হয়, এই কোণটার নাম হলো জ্যামিতিক কোণ। এই জন্য জ্যামিতিক কোণ হলো মিনিমাম হলো 0 ডিগ্রি আর ম্যাক্সিমাম হলো, অর্থাৎ মিনিমাম হলো 0 ডিগ্রি আর ম্যাক্সিমাম হলো 360 ডিগ্রি হয়। জ্যামিতিক কোণ কিন্তু একটা লিমিটেড, এর মিনিমাম মান হলো 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে কোনো কোণ তৈরি করলো না। আর ম্যাক্সিমাম হলো 360 ডিগ্রি, যদি এটা ঘুরে আবার আগের জায়গাতে ফিরে আসে 360 ডিগ্রি। এর ভিতরে যে কোনো কোণ হইতে পারে, এটা হলো জ্যামিতিক কোণ। আর ত্রিকোণমিতিক কোণের কনসেপ্টটা কিন্তু ডিফারেন্ট, জ্যামিতিক কোণের মতো না। জ্যামিতিক কোণ কখন তৈরি হয়? দুইটা রেখা যখন ছেদ করে। আর ত্রিকোণমিতিক কোণ বলছে যে একটা রশ্মি তার প্রান্ত বিন্দুতে, ধরো একটা রশ্মি আছে, এটা তার প্রান্ত বিন্দু, এটার ঘূর্ণনের ফলে কোণ তৈরি হয়। একটা রশ্মি আছে, সেটা যদি ঘুরে, এই ঘূর্ণনটা দুই দিকে হইতে পারে। একটা হলো ঘড়ির কাঁটার দিকে, আর একটা হইতে পারে হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো ঘড়ির কাঁটার দিকে যদি হয়, তাহলে এই কোণটাকে বলি আমরা ঋণাত্মক কোণ। আর অ্যান্টিক্লক যদি হয় ঘড়ির কাঁটার বিপরীতে, তখন সেটাকে বলি আমরা জি স্যার, পজিটিভ কোণ, ধনাত্মক কোণ। অ্যান্টিক্লক যদি হয়, যেমন এগুলো তো আমরা পড়ে আসছি, ক্লাসটা রেকর্ডে দিছি না আমরা? হ্যাঁ, রেকর্ডে দিছি। ধরো একটা রশ্মি, ঠিক আছে, রেখা, রশ্মি, এগুলো চিনি না আমরা? রেখাংশ, এগুলো কি চিনি? রেখা, রেখাংশ, রশ্মি চিনি এগুলা? কারো এগুলো কনফিউশন আছে? রেখা কি, রেখাংশ কি, রশ্মি কি, এগুলো কি চিনি আমরা? এগুলোতে কারো সমস্যা থাকলে বলো। আমি যেটা আঁকলাম, এই যে বোর্ডে যেটা দেখতে পাচ্ছ, এটা কি রেখা, রেখাংশ না রশ্মি? এটা হলো প্রান্তবিন্দু থাকে একদিকে ফিক্সড, আর অন্যদিকে এটা অসীম পর্যন্ত বাড়াইতে পারবো। আর যেটা দুই দিকে আমরা বাড়াইতে পারবো সেটা হলো রেখা। আর রেখাংশ হলো ফিক্সড। রেখাংশ হলো ফিক্সড মানে যতটুকু আছে ততটুকু, হলো রেখার অংশ। তো ওই জ্যামিতিক কোণ আমরা বলছিলাম যে এটা হলো শুধুমাত্র দুইটা রেখা পরস্পর ছেদ করলে ছেদ বিন্দুতে যে কোণ তৈরি হয়, এটা হলো জ্যামিতিক কোণ, এগুলো হলো জ্যামিতিক কোণ। কিন্তু ত্রিকোণমিতির কোণের কনসেপ্টটা এরকম না। ত্রিকোণমিতিক কোণের কনসেপ্টটা হলো একটা রশ্মি তার প্রান্ত বিন্দুতে ঘূর্ণনের ফলে যে কোণ তৈরি করে, সেটাকে বলা হয় ত্রিকোণমিতিক কোণ। এই ঘূর্ণনটা ঘড়ির কাঁটার দিকে হইতে পারে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হইতে পারে। যদি ঘড়ির কাঁটার দিকে হয়, ধরো এটা ঘুরে আমার এখানে আসলো, এই রেখাটা ঘুরে আমার এখানে আসলো, এখানে এসে মনে করো একটা কোণ তৈরি করলো,
ধরো থিটা বা পাই কোণ তৈরি করলো, এখানে আসলো, তাহলে এই কোণটা হলো নেগেটিভ কোণ, এই কোণটা হলো ঋণাত্মক কোণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর যদি ঘড়ির কাঁটার দিকেই ঘুরছে, সরি এটা হলো ঘড়ির কাঁটার দিকে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে মনে করো এখানে এসে এই কোণটা তৈরি করলো, ধরো এটা তৈরি করলো, ধরো এখানে হলো থিটা কোণ তৈরি করলো, তাহলে এই থিটা কোণটাকে বলবো আমরা ধনাত্মক কোণ। তাহলে ধনাত্মক এবং ঋণাত্মক ডিপেন্ড করে এটার গুণনটা কোন দিকে। গুণনটা যদি অ্যান্টিক্লক হয়, ঘড়ির কাঁটার বিপরীত হয়, তাহলে কি ধরবো আমরা এটা পজিটিভ, আর যদি ঘড়ির কাঁটার পজিটিভ দিকে কোণ, হয় তাহলে ধরবো নেগেটিভ। ঠিক আছে, নেগেটিভ। তাহলে এখন আমাকে বলো তাহলে ত্রিকোণমিতি কোণ কত ডিগ্রি পর্যন্ত হতে পারে, কত পর্যন্ত হতে পারে? আমি একজনকে জিজ্ঞাসা করি, যাকে 60 জিজ্ঞাসা ডিগ্রি। করবো উত্তর দেবা, সবাই না। দেখি এখানে কারা কারা আছে। এই রাইদা আসছো? জি স্যার। তুমি আছো তো, সুস্থ আছো তো? জি স্যার। ক্লাস করতেছো? শুরু থেকে করছো নি আজকের ক্লাসটা? স্টার্ট থেকে আমরা তো শুরু করলাম। জি স্যার। আচ্ছা আমাকে বলো তুমি এটা বলো যে 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত হতে পারে, আর ত্রিকোণমিতিক কোণের লিমিট কতটুকু? ত্রিকোণমিতিক কোণের প্রমি বলো, প্রমি বলো, তাই না? ত্রিকোণমিতিক কোণের লিমিট কতটুকু হতে পারে ত্রিকোণমিতিক কোণ? স্যার এটা তো নির্দিষ্ট না। তার মানে কি হতে পারে, তোমার ধারণা কি? রাইদা বলো। আচ্ছা তোমরা একটু সাতটায় বেড়াইতেছো, একটু খেয়াল করো, যেহেতু এটা ঘূর্ণনের ফলে কোণ তৈরি হয়, খেয়াল করো ঘূর্ণনের ফলে যদি কোণ তৈরি হয়, একটু খেয়াল করো বোর্ডের দিকে খেয়াল করো, বোর্ডটা যদি দেখা যায়, ধরো এটা একটা রশ্মি, তাহলে এটা ঘুরলো, এটা ঘুরে এখানে আসলো 90 ডিগ্রি 180 ডিগ্রি ঘুরে আবার এখানে আসলো, তাহলে কত হলো? একবার ঘুরলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হলো? একবার যদি ঘুরে আসে তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হলো? 360। 360। আবার ঘুরে এখানে আসলো, 360 এর সাথে আবার ঘুরলো, আবার ঘুরলো, আবার ঘুরে আবার 360 ডিগ্রি আসলো, আবার ঘুরে এসে এখানে আসলো, বা এখানে ধরো এখানে 120 ডিগ্রি, তাহলে তিনটা ঘূর্ণন দিলে 3 ইন্টু 360, তিনবার যদি ঘুরে 3 ইন্টু 360 আবার গেল 120 ডিগ্রি, তাহলে টোটাল মনে করো এখানে হলো এতটুকু হলো 120, তাহলে তিনটা ঘূর্ণন দিয়া আরো 120 ডিগ্রি আসে, তাহলে কোণের পরিমাণ হলো এটা। তাহলে যত ঘুরবে তত কোণ তৈরি হবে, অর্থাৎ এটার পজিটিভ কোণের কোনো সীমা নাই, নেগেটিভ কোণের ক্ষেত্রেও সীমা নাই, কারণ যদি উল্টা ঘুরে তাহলে নেগেটিভ কোণ তৈরি হবে, আর যদি অ্যান্টিক্লক ঘুরে তাহলে এটা পজিটিভ কোণ তৈরি হবে। তার মানে ত্রিকোণমিতিক কোণের বাম সীমাও নাই, ডান সীমাও নাই। জ্যামিতিক কোণ যেমন হলো সর্বোচ্চ হলো 360 হতে পারবে, সর্বনিম্ন হলো 0 হতে পারবে, কিন্তু ত্রিকোণমিতিক কোণ মাইনাস দিকে এবং প্লাস দিকে দুই দিকে তার অসীম পর্যন্ত বাড়তে পারে, কোনো সীমা নাই, কোনো দিকে নেই। তাহলে জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক মধ্যে প্রধান যে পার্থক্যটা, প্রধান পার্থক্য হলো এটা, জ্যামিতিক কোণ ফিক্সড, ত্রিকোণমিতিক কোণ আনলিমিটেড, অসীম, দুই দিকে অসীম। ক্লিয়ার বিষয়টা? মাহিন? জি স্যার। মাহিন তাহলে জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক আমাদের কি পরিষ্কার কিনা সবার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা তাহলে এই কোণ পরিমাপ করার জন্য, এই যে জ্যামিতিক কোণ ত্রিকোণমিতিক কোণ, এই কোণ পরিমাপ করার জন্য আমাদের 3টা পদ্ধতি আছে, বিদ্যমান 3টা পদ্ধতি ছিল, তার মধ্যে একটা পদ্ধতি আমরা ব্যবহার করি না, মানে আগ থেকে ব্যবহার করি না, আসলে 2টা পদ্ধতি ব্যবহার করি। আমরা এই পদ্ধতিগুলোর সাথে একটু পরিচিত হই, তোমরা পরিচিত হয়েছো আগে, এটা আমরা পড়লাম, এই কথাগুলো আমরা বলে ফেলছি যে এই ঘূর্ণন ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে হলে কোনটাকে ধরি আমরা ধনাত্মক, আর ঘড়ির কাঁটার দিকে হলে তখন সেটাকে বলি আমরা ঋণাত্মক। তাই ত্রিকোণমিতিতে কোণের পরিমাপ যে কোনো মানের হতে পারে, অর্থাৎ এটার কোনো লিমিট নাই, প্লাস পজিটিভ দিকে কোনো লিমিট নাই, নেগেটিভ কোনো নাই। যেমন এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, যেমন থিটা কোণটা তৈরি করছে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে দিকে, এই যে থিটা যে কোণটা তৈরি করা হয়েছে এক্স ও ওয়াই, এখানে যে থিটা কোণটা তৈরি হয়েছে এটাকে ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে? বিপরীত স্যার এটা দিকে। স্যার বিপরীত দিকে স্যার। তাহলে থিটা বিপরীত কোণটা দিকে। ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক। পজিটিভ। ধনাত্মক। এদিকে তৈরি করছে পাই কোণ, তাহলে এটা কি ঘড়ির কাঁটার দিকে, নেগেটিভ। কোণটা কি নেগেটিভ। নেগেটিভ। এই যে আবার যে আলফা কোণটা তৈরি হলো এটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে এটা পজিটিভ। পজিটিভ।
পজিটিভ। তাহলে একটা কোণ দেখে আমরা বুঝতে পারবো না একটা কোণ। আমাদের নেটের প্রবলেম আছে মনে হয়। তো একটা জি কোণ স্যার। পজিটিভ না নেগেটিভ সেটা তার গুণনের উপর ডিপেন্ড করে। গুণনটা যদি ঘড়ির বিপরীত দিকে হয়, ঘড়ির অ্যান্টি ক্লক হয়, তাহলে সেটাকে বলবো আমরা পজিটিভ, ঘড়ির দিক হলে নেগেটিভ। এটা একটু খেয়াল করবো আমরা, এটা পড়ে ফেলছি আমরা। যেটা বলছিলাম যে আমরা ওই যে কোণ পরিমাপ করার জন্য 3টা পদ্ধতি আছে। একটা হলো ষাটমূলক পদ্ধতি, আরেকটা হলো বৃত্তীয় পদ্ধতি, আরেকটা হলো শতমূলক পদ্ধতি। এই যে শতমূলক পদ্ধতিটা এটার প্রচলিত নয়, এখন আর ব্যবহার করা হয় না। আসলে আমরা পড়বো এই দুইটা, ষাটমূলক পদ্ধতি আর হলো বৃত্তীয় পদ্ধতি। ঠিক আছে, দুইটা পদ্ধতি কি পড়ছো তোমরা? এটা যেহেতু ত্রিকোণমিতি আলোচনায় মাধ্যমিক লেভেলে অবশ্যই পড়ছো। তারপরে আমি একটু রিপিট করতেছি আমরা, কারণ এটা কাজে লাগবে। আমাদের একটা কোণ দেওয়া থাকবে, এটা এমসিকিউ সিকিউ এ থাকে, ওইটাকে একটা পদ্ধতি থেকে অন্য একটা আমরা পদ্ধতি। তো মনে হয় স্যার ওই যে শতমূলক পদ্ধতিটা পড়ছিলাম না স্যার, মানে বৃত্তীয় পদ্ধতি পড়ছিলাম আর ষাটমূলক পদ্ধতিটা পড়ছি। হ্যাঁ, সেটা ঠিক আছে। শতমূলক পদ্ধতিটা এখন ব্যবহার আর নাই, এটা বাতিল হয়ে গেছে, কারণ এটা আমাদের খুব একটা এখন ব্যবহার লাগে না। কিন্তু নামটা আছে, শুধু নামটাই থাক। এটা কি আসলে আসতেছে পরে, যদিও এটা নাই, এটা অস্তিত্ব নাই, মানে এটার ব্যবহার নাই। তো প্রথমে সেই ষাটমূলক পদ্ধতি। ষাটমূলক পদ্ধতি কি? আমরা একটা সরলরেখার সাথে যখন আরেকটা সরলরেখা করে কি যেন দণ্ডায়মান হয়, একটু খেয়াল করো, আমি বোর্ডে আসছি তাহলে বুঝতে সুবিধা হবে। ব্যাখ্যাটা বলে দিচ্ছি। একটা সরলরেখার সাথে যখন আরেকটা সরলরেখা দণ্ডায়মান হয়, ধরো এই একটা সরলরেখা। আচ্ছা, সমকোণ কাকে বলে তোমরা কেউ কি বলতে পারবা? সমকোণ কোনো ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হলে স্যার সমকোণ স্যার। 90 ডিগ্রিটা কি? 90 ডিগ্রি কি? স্যার লম্ব দণ্ডায়মান থাকবে। লম্ব দণ্ডায়মান কিরকম হবে? স্যার মানে ওই স্যার যে মানে একটা রেখার উপর একটা মানে থাকবে। স্যার ওই যে আপনার স্যার একটা কি দাঁড়ায় কি স্যার 360টা ভাগে যদি ভাগ করি স্যার, তারপর একটা নির্দিষ্ট দুইটা অক্ষকে ধরে স্যার, তারপর ওই মানে 360টা অক্ষের মাঝে স্যার যদি 90টা 90টা আসলো খিতা হয় স্যার, তাইলে 90টা আসলো কোথা থেকে? মানে তুমি কিভাবে করবা? আচ্ছা শোনো, আমাদের সংজ্ঞাগুলো ক্লিয়ার না, তোমাদের কারো সংজ্ঞাটা পরিষ্কার না। সংজ্ঞাটা হবে সংজ্ঞা মানে হলো এটা হলো কোনো একটা জিনিস যখন আমরা ডিফাইন করব, এখানে হলো তার সকল বৈশিষ্ট্যগুলা অল্প কথায় তার সব বৈশিষ্ট্যগুলো এখানে আসবে। এটাকে বিশ্লেষণ করলে তোমার বিভিন্ন বৈশিষ্ট্য বের হবে। একটু খেয়াল করো, 90 ডিগ্রি কথাটা অনেক পরে আসছে। ওই যে কে বললাম, প্রত্যয় আসনি? প্রত্যয় তুমি তো বলছো নাকি 90 ডিগ্রি সমান কোণকে 1 সমান কোণ বলে। কথাটা ভুল যে এটা না, কিন্তু সংজ্ঞাতে আমরা এটা বলা ঠিক হবে না। সংজ্ঞাটা কি হবে একটু খেয়াল করো। দুইটা সরলরেখা যখন ছেদ করে, বা একটার উপর একটা ধরো একটার উপরে একটা হলো, আমরা করলাম, তাহলে দুইটা সরলরেখা কি হলো? খারাপ হবে আমি নিলাম, এটা খারাপ হবে, একটু হয়তো বাঁকা, অথবা আমি আরেকটু কনসেপ্ট করে নিলাম, ধরো এরকম ভাবে নিলাম। দুইটা রেখা যখন আমরা একটার উপর দণ্ডায়মান করলাম, ধরো এটা দণ্ডায়মান হলো, দণ্ডায়মান হলে এই কোণ দুইটাকে বলা হয় সন্নিহিত কোণ। এটা এরকম হইতে পারে, এটা হইতে পারে, এরকম হইতে পারে। এই দুটো সন্নিহিত কোণ, এটা এবং এটা, এই দুটো সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কি? একটা রেখা আরেকটা রেখা যখন ছেদ করে বা একটার সাথে মিশে, তখন পাশাপাশি যে কোণ তৈরি হয় এগুলোকে বলি আমরা সন্নিহিত কোণ। এটা তো বুঝি আমরা, সন্নিহিত মানে সংযুক্ত, কানেক্টেড। তাহলে এটাও সন্নিহিত কোণ, এটাও, এই দুটো সন্নিহিত কোণ। তাহলে আমরা লম্ব বলবো কাকে? এটা হলো ডিফাইন, একটা রেখার সাথে আরেকটা রেখা যদি খারাপভাবে দণ্ডায়মান হয়, তাহলে যে দুইটা সন্নিহিত কোণ তৈরি হয়, এই দুইটা সন্নিহিত কোণ যদি পরস্পর সমান হয়, তখন বলবো আমরা প্রত্যেকটাকে সমকোণ। এরপরে 90 ডিগ্রি কথাটা আসবে পরে, ঠিক আছে? সমকোণের সংজ্ঞাটা কিন্তু অরিজিনাল সংজ্ঞাটা হলো এটা। হ্যাঁ, রেকর্ডে নিয়ে দিচ্ছি। তাহলে সমকোণের সংজ্ঞাটা আমরা কি দাঁড়ালো? একটা সরলরেখার সাথে আরেকটা সরলরেখা খারাপভাবে দণ্ডায়মান হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, এর প্রত্যেকটি যদি সমান হয়, তাহলে তাকে বলবো আমরা সমকোণ। মনে থাকবে এটা? কি বলো তোমরা? সমকোণের সংজ্ঞাটা মনে থাকবে কি? একটু বলেন। জি স্যার। স্যার আবার বলেন। একটি সরলরেখা আরেকটা সরলরেখার উপর খারাপভাবে দণ্ডায়মান হলে যে সন্নিহিত কোণ উৎপন্ন হয়, তারা যদি প্রত্যেকে পরস্পর সমান হয়, তবে তাদেরকে সমকোণ বলে। একটা সরলরেখার সাথে আরেকটা সরলরেখা খারাপভাবে দণ্ডায়মান হলে সন্নিহিত কোণ উৎপন্ন সন্নিহিত কোণ সমান হলে তাদেরকে সমকোণ বলে। স্যার ওই যে স্যার উৎপন্ন সন্নিহিত কোণ সমান বলতে স্যার
এই যে এখানেও তো দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, এরা কি সমান? এই কোণটা আর এই কোণটা, আমি যদি এটা না, বলি না, এটা যদি বি, এরা কি সমান? কিন্তু এরা এই যে এ আর বি, না, এরা কি? এরা সমান। যদি একটা রেখার সাথে আরেকটা রেখা খারাপভাবে দণ্ডায়মান হয়, দণ্ডায়মান হওয়ার পরে উৎপন্ন যে দুইটা সন্নিহিত কোণ তারা যদি পরস্পর সমান হয়, তাহলে প্রত্যেকটা এটাও একটা সমকোণ, এটা একটা সমকোণ। এই এরা শুধু সন্নিহিত কোণ, এরা সমকোণ না, এরা শুধু সন্নিহিত কোণ। ঠিক আছে, জি স্যার। এটা বুঝছি। সমকোণের যদি সমকোণের সংজ্ঞা বলে, তাহলে আমাদের যে কোনো ভাইভাতে যে কোনো জায়গায় যদি বলে, তাহলে সমকোণের সংজ্ঞাটা দেবো এটা, অন্যটা না। না 90 ডিগ্রি সমান, 90 ডিগ্রি আসতে পরে ওই সমকোণকে সমান 90টা ভাগে ভাগ করে একটাকে বলে আমরা 1 ডিগ্রি, আর সমকোণের পরিমাপটাকে বলে 90 ডিগ্রি। এটা আসছে পরে। তো আগে তো আমরা মাথা টানবো, তারপরে না অন্যটা টানবো, মানে সিরিয়ালে আসতে হবে। আগে যদি পিছন থেকে আনি তাহলে হবে না। তাহলে আগে সমকোণের সংখ্যাটা দেবো, একটা রেখার উপর আরেকটা রেখা খারাপভাবে দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, তারা যদি পরস্পর সমান হয়, সন্নিহিত কোণগুলো সমান হতে হবে, খালি সন্নিহিত কোণ হলে হবে না। সন্নিহিত কোণ যদি পরস্পর সমান হলে তাদেরকে বলবো আমরা সমকোণ। 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 আচ্ছা, তাহলে সমকোণটা বুঝছি আমরা। Yes, জি sir. স্যার। আচ্ছা, এই যে সমকোণ, এটাকে যদি আমরা সমান 90টা ভাগ করি, তাহলে এক একটা ভাগকে বলা হয় 1 ডিগ্রি। একটা সমকোণকে সমান 90টা ভাগ করলে এক একটা ভাগকে বলা হয় কি? 1 ডিগ্রি। 1 ডিগ্রি। এই 1 ডিগ্রি দেখো, তাহলে এক সমকোণকে আমরা কয়টা ভাগে ভাগ করছি? এক সমকোণকে আমরা ভাগ করছি কয় ভাগে? এক সমকোণকে আমরা কয়টা ভাগে ভাগ করছি? 90টা ভাগে। তাহলে এক সমকোণ সমান হলো 90 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রিকে যদি আমরা আবার 60 ভাগে ভাগ করি, তাহলে 1 ডিগ্রিকে যদি আমরা 60 ভাগে ভাগ করি, তাহলে এক একটা ভাগকে বলা হয় 60, কি বলা হয়? 60 মিনিট। খেয়াল করো। আর 1 মিনিটকে যদি আমরা 1 ডিগ্রি, 1 মিনিটকে যদি আমরা 60 60 সেকেন্ডে সেকেন্ড। ভাগ করি, তাহলে 1 মিনিট সমান হলো 60 সেকেন্ড। তার মানে খেয়াল করো, যে প্রথমটা 90 আর পরেরটা কিন্তু 60 ভাগ করা হয়েছে। এক সমকোণ সমান 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। পরের ক্ষুদ্র যে দুইটা অংশ, দুইটা হলো 60 করে 60 ভাগ করা হয়েছে, অর্থাৎ 1 ডিগ্রিটাকে সমান 60 ভাগে ভাগ করে এটাকে বলছি আমরা 1 মিনিট, আর 1 মিনিটকে সমান 60 ভাগে ভাগ করে এটাকে বলছি আমরা সেকেন্ড। তো দুইটাকেই তো আমরা ছোট প্রথমটা বাদ দিয়ে, আমরা সমকোণটা বাদ দিয়ে নিচের দুইটাই কিন্তু আমরা 60 ভাগ করে করছি, এই জন্য এটার নাম হলো 60মূলক পদ্ধতি। ঠিক আছে, এই যে পদ্ধতিটা এইভাবে যদি আমরা হিসাব করি, এটাকে বলা হয় 60মূলক পদ্ধতি। ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা, আরেকটা আসি আমরা লোকা বৃত্তীয় পদ্ধতি। এটা হলো 60মূলক পদ্ধতি। আমরা আসি বৃত্তীয় পদ্ধতি। তো বৃত্তীয় পদ্ধতি কি? বৃত্তীয় পদ্ধতি তোমরা পড়ছো যে একটা ওই যে রেডিয়ান কোণকে ধরে কোন বৃত্তের, রেডিয়ান কোণ মনে আছে তোমাদের? রেডিয়ান কোণ কোন বৃত্তের ব্যাসার্ধ সমান চাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে। জি স্যার মনে আছে। কি বলো তো একটু বলো। কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে রেডিয়ান বলে। রেডিয়ান বলে। রেডিয়ান কোণটা কি, মানে এটা কি ধ্রুবক না পরিবর্তনশীল? প্রত্যেক বৃত্তের জন্য এটা কি? স্যার ধ্রুবক। ধ্রুবক মানে কি? এটা কোনো পরিবর্তন নেই, সকল বৃত্তের জন্য এটা সমান। তার মানে রেডিয়ান কোণ বিষয়টা কি? রেডিয়ান কোণটা হলো যে সকল বৃত্তের ক্ষেত্রে, ধরো এটা একটা বৃত্ত, ধরো বৃত্তের এটা হলো ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ সমান আমি যদি একটা চাপ নেই, ধরো এখান থেকে এটা হলো ব্যাসার্ধ, এটা এখান থেকে একটা চাপ নিলাম, এই চাপটা কেন্দ্রে যে কোণ তৈরি করবে এই কোণটাকে বলি আমরা রেডিয়ান কোণ। সেটা ছোট বৃত্ত হইতে পারে, ধরো এটা একটা ছোট বৃত্ত, এই যে আমি এখান থেকে এখানে ব্যাসার্ধ নিলাম, এই ব্যাসার্ধটা এখানে নিলাম, এই ব্যাসার্ধটা কেন্দ্রে যে কোণ তৈরি করে সেটা হলো দেখা যাচ্ছে কিনা, আমি স্ক্রিন শেয়ার দিয়ে রেখে দিচ্ছি, আমি বোর্ডটা নেই। দেখো এই যে বড় বৃত্তের ক্ষেত্রে এটা হলো ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ সমান একটা চাপ নিলাম, চাপটা কেন্দ্রে তৈরি করছে ধরো এই কোণটা, তাহলে এই কোণটা এটাকে যদি আমরা এ ও বি বলি, এটা হলো 1 রেডিয়ান। ঠিক এই বৃত্তের ক্ষেত্রে ধরো ব্যাসার্ধ হলো এটা, চাপ হলো এটা, এই চাপটা কেন্দ্রে তৈরি করছে এই কোণ, তাহলে এই কোণটাকে বলবো 1 রেডিয়ান। অর্থাৎ এই রেডিয়ানের মানটা সবসময় ইউনিক, কোনো পরিবর্তন নাই, একই সেম, চেঞ্জ হয় না, আনচেঞ্জ। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় ধ্রুবক। ঠিক আছে, রেডিয়ানের মানটা অর্থাৎ কোন বৃত্তের ব্যাসার্ধ সমান চাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে সেটাকে বলি আমরা রেডিয়ান কোণ। এই রেডিয়ান কোণকে ধরে আমরা
মানে কোণের পরিমাপের আরেকটা পদ্ধতি আছে, সেটাকে বলা হয় বৃত্তীয় পদ্ধতি। আমরা এটা একটু দেখি, বৃত্তীয় পদ্ধতি দেখি। আমার একটু সর্দি দরকার আছে, তো এটা আমরা পড়ে ফেলছি। এটা তো আমরা বললাম যে এই 60-মূলক পদ্ধতিতে সমকোণকে সমান 90 ভাগে ভাগ করলাম, আর 1 ভাগে বলে 1 ডিগ্রি, 1 ডিগ্রিকে সমান 60 ভাগে ভাগ করলে এটাকে বলে 1 মিনিট, আর 1 মিনিটকে 60 ভাগে ভাগ করলে এটাকে বলে 1 সেকেন্ড। এটা গেল আমরা 60-মূলক পদ্ধতি, যেটা হইলো একটু আগে আমরা পড়লাম। এটাকে একটু খেয়াল করে, 1 ডিগ্রি সমান 60 মিনিট, মিনিটটাকে আমরা একটা সিঙ্গেল দাগ দিই, আর সেকেন্ডকে দুইটা দাগ দিই। এটা একটু খেয়াল করে, এটা হলো 1 মিনিট সমান 60 সেকেন্ড। সেকেন্ড হলে এখানে ডাবল দাগ দিই, উপরে দুইটা ডাবল দাগ দিই। ওই যে কথাটা আমি বললাম, যেহেতু ক্ষুদ্রতর ভাগগুলো 60 দিয়ে আমরা ভাগ করছি, সেহেতু এটাকে বলা হয় 60-মূলক পদ্ধতি। এবার আসি বৃত্তীয় পদ্ধতি। কোন বৃত্তের ব্যাসার্ধ সমান দৈর্ঘ্য বিশিষ্ট চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে তাকে বলে 1 রেডিয়ান, যেটা একটু আগে আমরা জানলাম, শাশ্বতীও বলল। এবং 1 রেডিয়ানকে আমরা এইভাবে 1c দিয়ে প্রকাশ করি। অনেক সময় আরো বলে 1c টাই বেশি ব্যবহার করা হয়, ওই যে মানে সার্কুলার সিস্টেম, তো এটা বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয় থেকে এখানে 1c ব্যবহার করা হয়। ঠিক আছে, 1c মানে হলো এটা বৃত্তীয় পদ্ধতি, 1 রেডিয়ান। তাহলে 1c চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। রেডিয়ানের পরিমাপ বৃত্তের উপর নির্ভর করে না। কেন করে না? কারণ রেডিয়ানটা হলো ফিক্সড, সকল বৃত্তের জন্য রেডিয়ানের পরিমাণটা সমান, ছোট হোক বড় হোক। এই জন্য বলছে রেডিয়ানের পরিমাণ বৃত্তের উপর নির্ভর করে না, এটা একটি ধ্রুবকোণ, তাই কোণ পরিমাপের একক হিসেবে ব্যবহার করা হয়। এটা এই এককে বৃত্তীয় একক বলা হয়। এটাকে রেডিয়ানটাকে আমরা বৃত্তীয় এককও বলতে পারি। সকল তত্ত্বীয় কাজে, থিওরিটিক্যাল যত আছে সেই কাজে এটা ব্যবহার করা হয়। তুমি দেখবা রিসার্চের ব্যাপারে বা যে কোনো গবেষণা রিসার্চের ক্ষেত্রে থিওরিটিক্যাল যত আছে এগুলাতে আমরা ওইটা ব্যবহার না করে, আমরা ওই যে যেটা 60-মূলক পদ্ধতি ব্যবহার না করে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওই যে তোমার বইয়ে যে বিভিন্ন থিওরিগুলো এস্টাবলিশ করা আছে সব দেখবা এগুলো বৃত্তীয় পদ্ধতিতে। তুমি ফিজিক্সে বলো, কেমিস্ট্রিতে বলো, বা ম্যাথমেটিক্সের বিভিন্ন জায়গায় যখন সবগুলো হলো বৃত্তীয় পদ্ধতিতে আমরা এটা এককটা পরিমাপ করবো। তাহলে বৃত্তীয় পদ্ধতিটা কি সেটা একটু আমি জেনে নিই। এটা তো জানলাম, এই যে এই এককটা হলো এটা। আর 60-মূলক পদ্ধতিটা হলো এটা যদিও এখন ব্যবহার নাই, তাহলে একটু জেনে রাখো। ওই যে আমরা সমকোণ পড়লাম, সমকোণকে আমরা 60-মূলক পদ্ধতিতে প্রথমে 90 ভাগে ভাগ করছি, পরে 60 করে ভাগ করছি। আর শতমূলক পদ্ধতিতে এক সমকোণকে আমরা 100 ভাগ করছি। 100 ভাগ করলে বলে 1 ভাগকে বলে 1 শতমূলক ডিগ্রি। আগে বলতাম 1 ডিগ্রি, আমরা নরমালি 90 ভাগ করলে এখানে বলা হয় 1 শতমূলক ডিগ্রি বা গ্রেড বলা হয়। 1 গ্রেডকে আবার 100 ভাগ করলে এটাকে বলে 1 শতমূলক মিনিট। আর 1 মিনিটকে আবার 100 ভাগ করলে এটাকে বলা হয় 1 শতমূলক সেকেন্ড। এটা ব্যবহার করা একটু অসুবিধা, ওই জন্য এটা আস্তে আস্তে এটা বাতিল হয়ে গেছে। ঠিক আছে, এটার সম্পর্কটা হলো ডিগ্রির সাথে ওই যে শতমূলকের সমান 90 ডিগ্রি সমান 100 গ্রেড ডিগ্রি, 100 শতমূলক ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি সমান 100 শতমূলক ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি সমান ওই যে 100/90। এটাকে আমরা যদি এইভাবে প্রকাশ করি, এইভাবে প্রকাশ, এটা বলা হয় গ্রেড। তবে বর্তমানে পদ্ধতির প্রচলন নেই। ঠিক আছে, তারপরে ভর্তি টর্তি পরীক্ষাতে এরকম দিয়ে দিতে পারে, ওইটা জাস্ট এটা জেনে রাখো। শতমূলক পদ্ধতি মানে এক সমকোণকে, অর্থাৎ 90 ডিগ্রিকে আমরা যেটা 90 ডিগ্রি বলি সমকোণ, এটাকে 100 ভাগে ভাগ করা হয়। 1 ভাগকে বলা হয় 1 শতমূলক ডিগ্রি। আর 1 শতমূলক ডিগ্রিকে আবার 100 ভাগে ভাগ করা হয়, এটাকে বলা হয় 1 শতমূলক মিনিট। আর 1 শতমূলক মিনিটকে আবার 100 ভাগে ভাগ করলে এটাকে বলা হয় 1 শতমূলক সেকেন্ড। ঠিক আছে, এইভাবে তিনটার মাঝে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা গুরুত্বপূর্ণ, তোমরা এটা একটু ভালোভাবে একটু দেখো এই সম্পর্কটা। আমি হাইলাইটার পেন দিয়ে দেখাচ্ছি। এটা দেখো, এই যে সম্পর্কটা, এটা এই সম্পর্কটা, এটা হলো তিনটার মাঝে সম্পর্ক। এটা হলো ডিগ্রি, এটা হলো কি, এটা কি শতমূলক পদ্ধতি, স্যার শতমূলক পদ্ধতি। শতমূলক পদ্ধতির গ্রেড, আর এটা হলো রেডিয়ান। এই তিনটার মাঝে সম্পর্ক হলো এটা। তোমার একটা যদি থাকে, অন্যটা যদি কনভার্ট করতে হয়, আমরা এটা দিয়ে তিনটা সম্পর্ক। তাহলে এই সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ পরীক্ষা বলো, যে পরীক্ষা দিতে পারে। তাহলে এটা একটু ভালোভাবে খেয়াল করো। D/180, G/200 আর θ/π। এবার আমরা প্রবলেমে যাই, তার আগে একটু জিনিস, এগুলো তো আমরা পড়ে ফেলছি স্যার। ওই G/200 যে স্যার, এটা হলো শতমূলক পদ্ধতি। আর শতমূলক পদ্ধতি, জিটা হলো গ্রেড, মানে জিটা হলো গ্রেড, ওই যে শতমূলক পদ্ধতি। আর থিটাটা হলো রেডিয়ানে, আর ডিটা হলো ডিগ্রিতে। ঠিক আছে, D/180, G/200, θ/π। ঠিক আছে, বুঝছি এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা,
তাহলে বৃত্ত চাপের দৈর্ঘ্য, ধরো কোনো একটা বৃত্তের পরিধির যে কোনো চাপ কাকে বলে? পরিধির যে কোনো একটা অংশকে বলে আমরা চাপ। ধরো একটা বৃত্ত আছে, বৃত্তের পরিধির যে কোনো দুই অংশ, ধরো এখানে একটা বৃত্ত আছে, এখানে এবি একটা চাপ, একিউ একটা চাপ, বিকিউ একটা চাপ, এরকম পরিধির যে কোনো একটা অংশকে বলা হয় চাপ। এক্সওপি, এই যে এক্সওপি এটা একটা কোণ ও বিন্দুকে কেন্দ্র করে এবং ওই সমান ব্যাসার্ধ নিয়ে এটা ধরো আমরা একটা বৃত্ত আঁকলাম। একিউ যেই এটা এই যে এখান থেকে এখানে একিউ যেই চাপটা আছে এটা বৃত্তে এ ও পি বা এক্সওপি এই কোণটা তৈরি করে। তাহলে এবি চাপের দৈর্ঘ্য, এই যে এবি চাপের দৈর্ঘ্য এই অংশটুকু, এই যে এবি চাপের দৈর্ঘ্য যদি এটা সমান হয় তাহলে এখানে রেডিয়ান কোণ কোনটা বলো তো? এই যে এবি আর ও এ যদি সমান হয়, ও এটা কি ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ সমান চাপ হলো এবি, তাহলে এখানে রেডিয়ান কোণ কোনটা হবে? স্যার কোন এওবি স্যার কোন কোণ এওবি এওবি, অর্থাৎ এই কোণটা হলো রেডিয়ান কোণ। ঠিক আছে, 1 রেডিয়ান। তো এখানে আরেকটা সম্পর্ক আছে, আমরা দেখো এই জায়গাটা একটু খেয়াল করো। কোন বৃত্তচাপ দ্বারা ধারণকৃত কেন্দ্রস্থ কোণ বৃত্তচাপটির দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ বৃত্তচাপ দ্বারা ধারণকৃত, ধরো এখানে একটা এবি একটা চাপ আছে, একিউ একটা চাপ আছে, ধরো এবি এটা একটা চাপ আর একিউ একটা চাপ, তাহলে এবি চাপ দ্বারা কেন্দ্রস্থ কোণ কোনটা? এওবি। আর একিউ চাপ দ্বারা কেন্দ্রস্থ কোণ কোনটা? এও কিউ। বা আমরা এক্সও পিও বলতে পারি, এখানে কিউ নাম এক্সও কিউ পিও বলতে পারি, যেটা ওই যে একিউ চাপ দিয়া। তাহলে এদের কোণগুলোর অনুপাত দেখো, একটা হলো এক্স ও পি, এই যে এই কোণটা এটা কি একিউ চাপ দ্বারা উৎপন্ন কোণ, এটা কি বুঝো? একিউ চাপ দ্বারা উৎপন্ন কোণ হলো এক্স ও পি, আর এবি চাপ দ্বারা উৎপন্ন কোণ হলো এক্স ও বি বা এও বি। এখানে একসময় এক্স লিখছে একসময় এই জন্য। তাহলে এই পুরা কোণটা দেখো, এই পুরা কোণ অনুপাত এটা সমান হলো এই পুরা কোণের চাপ কোণটা একিউ আর এই রেডিয়ান কোণের চাপ কোণটা এবি। তাহলে আমরা লিখতে পারি এটা সবসময় সত্য, অর্থাৎ কেন্দ্রে উৎপন্ন কোণ আর চাপের অনুপাত সমান, মানে কোণ দ্বয়ের অনুপাত আর চাপের অনুপাত সমান। তাহলে একটা কোণ হলো এক্সওপি আর একটা কোণ হলো এওবি। এক্সওপি কোণের চাপ হলো কোণটা একিউ আর এওবি কোণের চাপ হলো এবি। ঠিক আছে, তাহলে এবি যে চাপটা এটা কি ব্যাসার্ধের সমান, তাহলে এবি চাপটাকে আমরা ও এ তে নিয়ে আসতে পারি, অর্থাৎ এবি আর ও এ সমান। তাহলে এটা যদি সমান হয় আর এওবি এটা কি 1 রেডিয়ান, এটা কি 1 রেডিয়ান না? জি স্যার 1 রেডিয়ান। তাহলে আমরা যদি একটা সম্পূর্ণ পরের লাইনে আমরা যাই, দেখো পরের লাইনে আমরা এটা লিখতে পারি যে এটা তো ব্যাসার্ধ, এটা পুরো আগের লাইনটা লিখলাম, পরের লাইনে দেখো এই যে এক্সওবি এক্সইউ রাখলাম আর এটার পরিবর্তে এই যে এটার পরিবর্তে লিখলাম 1 রেডিয়ান, আর এটা তো ব্যাসার্ধ, এই যে এটা ব্যাসার্ধ আছে, এটা হলো ব্যাসার্ধটা রাখলাম ওয়ে। এখান থেকে আমরা এক্সওপি সমান লিখতে পারি ওই যে রেডিয়ানটা ডান পাশে গেল তার চাপ একিউ বা ব্যাসার্ধ। তো চাপ একিউ এটাকে যদি আমরা একটা নাম দেই, তাহলে সুবিধা কি, এটার নাম যদি থিটা দেই তাহলে এটা হলো থিটা। চাপটাকে নাম যদি আমরা দেই এস, এটার নাম যদি এস দেই, ব্যাসার্ধকে আর দেই, তাহলে আমরা সম্পর্কটা পাচ্ছি কি থিটা ইকুয়াল টু এস বাই আর। থিটা ইকুয়াল টু কি পাচ্ছি? এস বাই, আমার এখানে লেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না এটা। এটার নাম যদি থিটা দেই, এটার নাম যদি এস দেই, এটা আর দেই, তাহলে থিটা ইকুয়াল টু এস বাই আর। এই জিনিসটা নিচে লেখা আছে দেখো, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে থিটা ইকুয়াল টু এস বাই আর। তাহলে এখান থেকে আমরা এস ইকুয়াল টু কি লিখতে পারি? আর থিটা। তাহলে এসটা কি? এসটা হলো চাপের দৈর্ঘ্য। তাহলে এস ইকুয়াল টু কি? চাপ। আরটা কি? ব্যাসার্ধ। আর থিটাটা হলো কেন্দ্রে উৎপন্ন কোণ। তাহলে এই সূত্রটা দিয়া এখানে দেখো, এখানে আমরা একটা সুন্দর একটা সূত্র আমরা পেয়ে গেছি। এখানে তিনটা জিনিস আছে, একটা হলো চাপ, একটা হলো ব্যাসার্ধ আর একটা হলো কেন্দ্রে উৎপন্ন কোণ, ওই চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ। তো এর যে কোনো দুইটা যদি দেওয়া থাকে আমরা তৃতীয়টা কিন্তু বের করতে পারবো না? ধরো আর দেওয়া আছে, চাপ দেওয়া আছে, বলো কেন্দ্রে উৎপন্ন কোণ কত? বলো একটা বৃত্তের তোমার এরকম দিল, যেমন মনে করো পৃথিবী তো একটা বৃত্তাকার, ঠিক আছে? একজন লোক পৃথিবীর পৃষ্ঠের মানে দৌড়াইয়া 5 কিলোমিটার গেল, গিয়ে যাওয়ার পরে দেখা গেল যে কেন্দ্রে উৎপন্ন কোণ উৎপন্ন করছে হলো 5 ডিগ্রি বা 3 ডিগ্রি। তো বললো কেন্দ্রে উৎপন্ন যদি হয় তাহলে পৃথিবীর ব্যাসার্ধ কত? তাহলে তোমার থিটার মান হলো যে কোণটা তৈরি করছে, আর সে যে দৌড়াইয়া এস আর এর মান এটা বের করতে হবে, আর এর মানটা বের করতে হবে। যদিও এটা আমরা জানি আর অত মুখস্থ করে জানি। এরকম যে কোনো বৃত্তাকার বস্তুর এইরকম যদি তিনটা জিনিস দেওয়া থাকে, যে কোনো দুইটা যদি দেওয়া থাকে আমরা তৃতীয়টা বের করতে হবে। এরকম অনেকগুলো বইয়ে তোমাদের প্রবলেম দেওয়া আছে। তাহলে এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, এস ইকুয়াল টু কি? আর থিটা। তিনটে জিনিস চিনবো তো আমরা। এসটা কি? চাপ স্যার, চাপ, চাপের দৈর্ঘ্য। চাপের দৈর্ঘ্য। চাপের দৈর্ঘ্য। আরটা কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ।
ব্যাসার্ধ, বৃত্তাকার যে ব্যাসার্ধ, আর থিটাটা হলো চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ। কেন্দ্র উৎপন্ন কোণ। তাহলে এই সম্পর্কটা মনে থাকবে না আমাদের? জি স্যার। গুড। জি স্যার। তাহলে এটা আমরা জানলাম। আরেকটা হলো বৃত্তকলার ক্ষেত্রফল। এই জায়গাটা আমরা একটু দেখতে হবে। বৃত্তকলা মানে বোঝাচ্ছে মানে চাপ এবং ওই যে অংশটা, এটা হলো একটা বৃত্তকলা। দেখো, বৃত্তের একটা চাপ এবং চাপের প্রান্তবিন্দু, তো এই যে চাপ এবি একটা চাপ, চাপের প্রান্তবিন্দু হলো একটা বি আর একটা হলো এ এবং কেন্দ্র, এই মিলে যে এই জায়গাটা যে তৈরি করলো, এই জায়গাটা যেটা আমরা কালো দাগান্বিত, আমি লাল দাগ দিলাম এখন, এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় কলা, বৃত্তের অংশ আর কি। এই কলা, এটার একটা ক্ষেত্রফল আছে। এটাই বলছে যে বৃত্তের একটি চাপ এবং চাপের প্রান্তবিন্দু দ্বয় সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হয় বৃত্তকলা। চিত্রে গাঢ়ভাবে চিহ্নিত ও এ বি অংশটুকু, এটা হলো বৃত্তকলা। এখন অনেক সময় বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে বলা হয়। এই শোনো, এই অধ্যায়টা যদিও প্রথম অধ্যায়, কিন্তু এখান থেকে কিন্তু আমাদের ফাইনাল পরীক্ষায় কিন্তু কোয়েশ্চন থাকে এখান থেকে। মজার ব্যাপার হলো ভর্তি পরীক্ষায় এখান থেকে কোয়েশ্চন থাকে। তো এই জায়গাগুলা যে কুটিমুটি যে মনে হচ্ছে যে এগুলা ক্লিয়ার, এই কুটিনাটি জিনিসগুলো যদি ক্লিয়ার করে থাকো, তাহলে এখান থেকে প্রশ্ন থাকলে আমরা আনসার করতে পারবো, এটা তোমার লাভ হবে। এই অংশটাকে ভালো করে দেখার জন্য, ওই যে আমরা একটু আগে দেখলাম s = r θ, তারপরে এই যে সম্পর্কগুলা, মানে তিনটা কোণের যে সম্পর্ক, ডিগ্রি, গ্রেড এবং এটা, এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখবা। আমি এটাতে আসতেছি। দেখো, বৃত্তকলা, তো বৃত্তকলার ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হলো এটা বইয়ে এস্টাবলিশ করে দেওয়া আছে, আমি আর এস্টাবলিশ করে দিচ্ছি না। আগে s = r θ দেখালাম, তোমরা এটা একটু খেয়াল করো। কোন একটা বৃত্তকলার ক্ষেত্রফল হাফ r স্কয়ার ইনটু থিটা, হাফ r স্কয়ার থিটা। আরটা কি? বৃত্তের ব্যাসার্ধ। থিটাটা হলো চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, এটা। আরটা হলো বৃত্তের ব্যাসার্ধ, আর থিটাটা কি? ওই চাপটা যে কোণ উৎপন্ন করে, এখানে যে কোণটা, এই কোণটা হলো থিটা। তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ যদি দেওয়া থাকে এবং কেন্দ্রে কি কোণ উৎপন্ন করে, তাহলে ওই চাপ দ্বারা চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, এই পরিমাণটা যদি দেওয়া থাকে, তাহলে আমরা ওই বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে হলে আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হলো ব্যাসার্ধ, আরটা হলো কেন্দ্র উৎপন্ন কোণ। ঠিক আছে? জি স্যার। বৃত্তকলার ক্ষেত্রফল বের করার জন্য আমাদের দুইটা জিনিস লাগবে। আতিয়া, সঞ্জিদা, প্রমি, কোন দুইটা জিনিস? বৃত্তকলার ক্ষেত্রফল বের করার জন্য আমাদের কি লাগবে? সূত্রটা কি? হাফ r স্কয়ার থিটা। তাহলে আরটা কি? স্যার ওই ব্যাসার্ধ আর স্যার ওই উৎপন্ন কোণ স্যার। ব্যাসার্ধ আর কেন্দ্র উৎপন্ন কোণ, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? এবার আসি আমরা প্রবলেমে। দেখো, এই প্রবলেমটা দেখো, এখানে 50 ডিগ্রি, এটা কি পড়া হয় একটু পড়ে শোনাও তো, আমি তো জানি না, তোমাদের দিয়ে পড়ে। সৃষ্টি, এটা পড়ো তো, এটা কি পড়বো আমরা? 50, তারপরে একটা বৃত্ত, তারপরে 37, তারপরে 50 ডিগ্রি 37 মিনিট 30 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো। গুড। তাহলে এটা কোন পদ্ধতিতে দেওয়া আছে? স্যার 60 পদ্ধতি স্যার। 60 এটাকে নিতে হবে কিসে? রেডিয়ানে, মানে বৃত্তীয় পদ্ধতিতে। বৃত্তীয়। রেডিয়ানে মানে, ঠিক আছে? তাহলে এটা ক্লিয়ার আমাদের কি আছে আর কি করতে হবে, এবং এটাকে আমরা পড়তে পারবো 50 ডিগ্রি 37 মিনিট 30 সেকেন্ড। তাহলে এটাকে আমাদের নিতে হবে রেডিয়ানে। তো রেডিয়ানে আমরা ওই যে রেডিয়ানে নিতে হলে আমাদের ডিগ্রির সাথে ওই যে রেডিয়ানের একটা সম্পর্ক আছে। 1 ডিগ্রি সমান হলো আচ্ছা, প্রথমে আমরা পুরাটাকে আমরা ডিগ্রি নিয়ে নেব। যে 50 ডিগ্রি আছে, 37 মিনিট আছে, দেখো খেয়াল করো, 50 মিনিট আছে 50 ডিগ্রি আছে 37 মিনিট 30 সেকেন্ড। তাহলে 50 ডিগ্রি ওকে, তাহলে 37 মিনিট যেটা আছে এটাকে আমরা ডিগ্রিতে নিতে হবে। তো ডিগ্রি নিতে হলে এটাকে যদি আমরা 60 দিয়ে ভাগ করে দিই, তাহলে হয়ে যাবে না? স্যার পাই বাই 180। না, ওটা পরে আসতেছি। ডিগ্রিকে আমরা নিব এতে, ধরো 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। 1 মিনিট সমান, আমরা এটা লিখি যে 60 মিনিট সমান হলো 1 ডিগ্রি। তাহলে 1 মিনিট সমান কত? 1/60 ডিগ্রি। ঠিক না? ইয়েস স্যার। ইয়েস স্যার। আমরা যদি আলাদা আলাদা ভাবে করি, সেটাই দেখো, আমি আগে এটাতে আসি, তোমার বোর্ডে আসি। দেখো, আমার আছে টোটালটা ছিল 50 ডিগ্রি 37 মিনিট আর কত সেকেন্ড ছিল? ভুলে গেলাম। 37 মিনিট আর 30 সেকেন্ড। 30 সেকেন্ড। 30 সেকেন্ড এটা দেওয়া ছিল। তাহলে প্রথমে 50টা ডিগ্রি আছে, 37টাকে ডিগ্রিতে নিতে হবে। তাহলে 60 মিনিট সমান হলো 1 ডিগ্রি। তাহলে 1 মিনিট সমান 1/60, তাহলে 37 মিনিট সমান কি হবে?
37/60 এত কি ডিগ্রি, আমরা যদি ডিগ্রিতে নেই, ঠিক আছে, 37 কে নিলাম, এটা হলো একটা অংশ। আবার 30 কে নিতে হবে, তাহলে আমার 30 কে নেওয়ার জন্য দেখো আমাদের লিখতে পারি তাহলে কত সেকেন্ড সমান 1 ডিগ্রি, তাহলে 60 মিনিটে 1 ডিগ্রি, 60 × 60 তার মানে এত সেকেন্ড 3600। এত সেকেন্ড সমান হলো 1 ডিগ্রি। এটা তো বুঝি 60 × 60 এটা না, জি 60 স্যার। এত সমান হলো 1 ডিগ্রি, তাহলে 1 সেকেন্ড সমান হলো 1/60 × 60 এত, তাহলে আমার আছে 30 সেকেন্ড, 30 সেকেন্ড সমান হলো 30 × 60 × 60 এত হলো ডিগ্রি হবে, এত ডিগ্রি হবে, ঠিক আছে। এটা তো দেখা যাচ্ছে না, আমি নিচে লিখলাম এটা। তাহলে তোমার এই 50 এর পরিবর্তে 50 ডিগ্রি এটা ঠিক আছে, আর 37 এর পরিবর্তে আমরা লিখবো এটা 37/কত 60 এটা ডিগ্রি, আর এটা 30 এর পরিবর্তে 30 সেকেন্ড আছে, এটা পরিবর্তে লিখব আমরা 30 60 × 60 এত ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটাকে আমরা ডিগ্রিতে নিয়ে নিলাম। যেহেতু এটা আমরা সবটা একটা ইউনিটে আনতে হবে, যেহেতু তিনটাতে আছে, তাহলে এটাও ডিগ্রি এটাও ডিগ্রি এটাও ডিগ্রি, আমরা প্রত্যেকটা আমরা যোগ করে ফেলবো। যোগ করলে যেটা পাবো সেটা কি ডিগ্রিতে পাবো। তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে লসাগু টাইমে আমরা যোগ করব, ঠিক আছে। এখানে যদি আমরা যোগ করি, সব তো ডিগ্রিতে আছে, আমরা ডিগ্রিটা শেষে দিব। তাহলে লসাগু হলো 60 × 60, তাহলে এটার সাথে কি হবে, এটা নিচে 1 আছে, এটাতে গুণ করলাম, তাহলে এখানে হবে 50 × 60 × 60 এটাকে 60 দিয়ে ভাগ করলে একটা 60 থাকবে, তাহলে এখানে হলো 37 × 60 ক্লাসটা আমি ঠিক করে দেই। তারপর এখানে হবে 30, তার মানে এত ডিগ্রি হবে, অর্থাৎ পুরাটা হবে ডিগ্রি। বুঝছি কি এটা কি বোঝা যায়? সিম্পল লসাগু আমরা যে জি যোগ স্যার। করে এটা করা যায়। জি স্যার। তারপরে এটাকে যোগ বিয়োগ করলাম, এটাকে ক্যালকুলেশন করব, করে এটা ডিগ্রিটা আসলো। ধরো কত ডিগ্রি আসে, আমি স্ক্রিনে চলে যাই, এটা করা আছে এখানে, এইজন্য আমি আর এখানে করতেছি না, যুক্ত করে কি আসছে। ধরো এটা করলাম, এই যে এই লাইনটার পরে লিখবো এটা, যেটা দেখতে পাচ্ছি আমরা, আর বোঝানোর জন্য আমি বোর্ডে লিখলাম। এখন এটাকে আমরা লসাগু টানবো, লসাগু টেনে এটাকে লসাগু টানলাম, লসাগু টেনে আমরা পাইলাম এটা, তাহলে টোটাল এটা সমান পেলাম এত ডিগ্রি। এখন ডিগ্রিটাকে আমরা কিসে নিব, রেডিয়ানে নিব। এখন 1 ডিগ্রি সমান কত রেডিয়ান, 1 ডিগ্রি সমান π/100 রেডিয়ান। 1 ডিগ্রি সমান হলো π/180 রেডিয়ান, π/80 রেডিয়ান, এত রেডিয়ান। তাহলে এখানে আছে কত ডিগ্রি, ওই যে 810/16 ডিগ্রি। তাহলে এটাকে আমরা ওই যে π/180 রেডিয়ান দিয়ে গুণ করলাম, গুণ করলে আমাদের এটা আসলো। আমরা এখানে আনসার দিয়ে রাখতে পারি। দেখি আমরা বুঝতে পারছি কিনা, কারো কি সমস্যা আছে এখানে? অর্থাৎ টোটালটা আসলে লগা 180 ডিগ্রি সমান হলো পাই রেডিয়ান, পাই রেডিয়ান, রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত, পাই বাই কত 180 রেডিয়ান। 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। আবার যদি বলা হয় 1 রেডিয়ান সমান কত ডিগ্রি, তাহলে 180/পাই ডিগ্রি হবে, উল্টাটা হবে। তাহলে 1 ডিগ্রি সমান কত, π/180 রেডিয়ান। এটা আমাদের একটু খেয়াল রাখবো, ঠিক আছে। এটা কি বুঝতে পারছি? জি স্যার। এখন এরকম যদি কোনো একটা মানে ষাটমূলক পদ্ধতি দেওয়া থাকে, এখন যদি বলে যে তোমাকে এটাকে ওই এতে নাও, বৃত্তীয় পদ্ধতিতে নাও, রেডিয়ানে নাও, আমরা নিতে পারবো না যে কোনো মান দেওয়া থাকলে? জি স্যার। জি স্যার। স্যার নিতে পারবো, ঠিক আছে। এটা আমি ভাবছিলাম আর একটু সামনে যাব, তোমাদের একটা হোমওয়ার্ক রেডি করছিলাম, কিন্তু আমি তো ওই জায়গাতে পৌঁছতে পারি না এখন। আচ্ছা আর একটু সামনে যাইবে। তো ধরো এটা আছে রেডিয়ান, তো রেডিয়ান থেকে আমরা যদি ষাটমূলকে নিতে চাই তাহলে এটা আছে রেডিয়ান। তাহলে আমরা বোর্ডের দিকে দেখো, আমি বোর্ডে দেখো, তাহলে আমরা বলছিলাম 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, এটা। আর যদি বলি আমরা 1 রেডিয়ান, 1 রেডিয়ান সমান কত ডিগ্রি হবে, 180 কত হবে, 180/পাই। পাই স্যার। ডিগ্রি হবে, পাই। পাই ডিগ্রি হবে 1 রেডিয়ান। তাহলে এখন যদি রেডিয়ানে দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু এটা ইউজ করব। যদি আমাদের রেডিয়ানে দেওয়া থাকে তাহলে আমরা এটা ইউজ করব। এখন কোনো একটা রেডিয়ান দেওয়া থাকলো, তাহলে রেডিয়ান থাকলে ওটাকে আমরা যদি নেই, দেখো এটা নিয়ে তারপরে আবার ডিগ্রি মিনিটে নিতে পারি। ধরো এখানে 7π/20 দেওয়া আছে, এটা কি রেডিয়ান। তাহলে এটাকে 1 রেডিয়ান সমান কত, 180/পাই। তাহলে এটা নিলাম, এখানে পাই পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা ক্যালকুলেশন করে জাস্ট 63 আসছে। তোমার 60টা না আইয়া তোমার এখানে ভগ্নাংশ আসতে পারতো। তো ভগ্নাংশ যদি আসে, যেমন এটা মিলে গেছে, তো ভগ্নাংশ আসতে পারতো।
তো ভগ্নাংশ আসলে বাকিটাকে তুমি মিনিটে নিবা, বাকিটাকে ওই যে মিনিট 60 আর দিয়ে ভাগ করে সেকেন্ড। 60 দিয়ে ভাগ করে, নট 100 দিয়া, ঠিক আছে? ওই যে যেটা থাকবে ওটাকে 60 দিয়ে ভাগ করে মিনিটে, যদি আরো থাকে ভাগ শেষে, তাহলে এটা যাবে সেকেন্ডে। এটা কাটা হয়তো মিলে গেছে, অন্য প্রবলেম হয়তো নাও মিলতে পারে, এটা আমরা দেখব। প্রক্রিয়াটা এটা করব। এটা আরেকটা প্রবলেম দেখো, এটাও বইয়ে দেওয়া আছে আমাদের। একটা ত্রিভুজের কোণগুলো, একজন পড়ো একটু, জয়ী পড়ো। একটি ত্রিভুজের কোণগুলি সমান্তর শ্রেণীভুক্ত। বৃহত্তমটিকে রেডিয়ানে এবং ক্ষুদ্রতমটিকে ডিগ্রিতে প্রকাশ করলে তাদের অনুপাত হয় π:36। ডিগ্রিতে কোণগুলির মান নির্ণয় করো। আচ্ছা, সমান্তর শ্রেণীভুক্ত বলতে আমরা কি বুঝি? সমান্তর কি বলতে পারবা? সমান্তর ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত মানে কি? মানে একটা কোণের সাথে আরেকটা কোণের পার্থক্য সমান, সমান অন্তর। তোমরা সমান্তর ধারা পড়ছো না? জি স্যার। সব ভুলে জি বসে আছো। স্যার। সমান্তর, সমান অন্তর। অন্তর মানে কি? অন্তর মানে কি? হার্ট না? পার্থক্য। না স্যার, পার্থক্য স্যার। না না, অন্তর মানে হৃদয়। জি না স্যার, না স্যার। অন্তরত্ব হৃদয়, এটাও ঠিক বিয়োগ আছে। আর স্যার। অন্তরত্ব পার্থক্য, বিগফল ডিফারেন্স। তো এখানে সমান অন্তর মানে প্রত্যেকটা হৃদয় সমান। যদি এগুলা ত্রিভুজের কোনো হৃদয় নাই, তাহলে এখানে হৃদয়টা কাজে লাগবে না, এখানে হবে পার্থক্য, ব্যবধান। তাহলে ত্রিভুজের কোণগুলোর একটার সাথে আরেকটার ব্যবধান হইল সমান, এই জন্য এটা বলছে সমান্তর শ্রেণীভুক্ত। এই একটা সূত্র আমরা এখান থেকে পাইলাম, ক্লু। বৃহত্তমটিকে রেডিয়ানে এবং ক্ষুদ্রতমটিকে ডিগ্রিতে প্রকাশ করে। তার মানে আমার কোণের মানগুলো আগে বের করতে হবে, কোনগুলা কোনটা, তারপরে বড়টা কোনটা, ছোটটা কোনটা। এই বলছে বড়টা এবং ছোটটা, এই দুইটা কি যেন, দুইটাকে ডিগ্রি, বড়টাকে যদি আমরা রেডিয়ানে নেই আর ছোটটাকে যদি আমরা ডিগ্রিতে নেই, ডিগ্রিতে মনে হলে ষাটমূলক পদ্ধতি, এটা ক্লিয়ার। কিন্তু ডিগ্রিতে নিলে এটাকে আমরা ওই যে শতমূলকে আবার চিন্তা করবা না, শতমূলকটা ব্যবহার করা হয় না, ঠিক আছে? তো যদি ডিগ্রিতে নেই, রেডিয়ানে নিতে পারবো, নিব হলো বড়টাকে, আর ছোটটাকে যদি ডিগ্রিতে নেই, তাহলে ওই কোণের অনুপাত হবে কত? ওই π/36। ডিগ্রিতে কোণগুলোর মান নির্ণয় করো। তাহলে এটা দেওয়া আছে আমাদের, এখান থেকে আমরা বের করতে হবে। তাহলে সমান্তর শ্রেণীভুক্ত যদি থাকে, তাহলে আমরা একটা সুবিধা হলো আমরা এটাকে কোণগুলোকে আমরা আমাদের সুবিধা মতো ধরতে পারি। যেমন তোমরা এটা করছো কিনা কে জানে, আমরা কোণগুলো ধরে নিলাম এরকম। দেখো ধরি কোণগুলো, একটা হলো আলফা মাইনাস বিটা, আর এটা হলো আলফা, আর এটা হলো আলফা প্লাস বিটা। তাহলে এই তিনটা ধরার কারণে দেখো পরপর দুইটা বিগ করো, পরেরটা থেকে আগেরটা বিগ করো, পার্থক্য কত? ধরো এটা থেকে এটা বিগ করো, পার্থক্য কত হবে? দ্বিতীয়টা থেকে প্রথমটা বিগ করো, পার্থক্য কত? বিটা স্যার, বিটা স্যার, বিটা বিটা। তৃতীয়টা থেকে দ্বিতীয়টা বিগ করো, কত হয়? তৃতীয় থেকে স্যার, দ্বিতীয়টা বিগ করো, তাহলে কি হয়? বিটা স্যার। বিটা। তাহলে দেখো পার্থক্য সমান না? তার মানে আমরা কোনগুলো জি স্যার। এভাবেই ধরছি, যদি তিনটা থাকে তাহলে সমান্তর যদি দাঁড়ায় থাকে, তাহলে তিনটা যে কোনো জিনিস থাকে, তাহলে আমরা এই কোনগুলোকে এইভাবে ধরবো। তুমি আলফা বিটা না দিয়ে এক্স ওয়াই ধরতে পারো, এক্স মাইনাস ওয়াই, তারপরে এক্স এক্স প্লাস ওয়াই। আমরা এখানে আলফা বিটা দিলাম যেহেতু কোণের সাথে সম্পর্ক। তাহলে কোনগুলো আমরা ধরার ক্ষেত্রে কিন্তু এই সিস্টেমটা ফলো করব, সমান্তর থাকলে। আর গুণোত্তর থাকলে কিন্তু অন্যরকম ধরতে হয়। তাহলে এটা ক্লিয়ার কেন এইভাবে ধরলাম? কারণ পরপর দুইটা পদের পার্থক্য সমান। আলফা থেকে এটার পার্থক্য, আলফা প্লাস বিটা থেকে আলফার পার্থক্য সবসময় একই। তাহলে আমরা এটা ধরলাম কোনগুলা, কেন ধরলাম? এরা সমান্তর, সমান অন্তর এদের, ঠিক আছে? এখন আমরা আসি, তাহলে বড় কোনটা কোনটা হবে? বড়টা কোনটা হবে বলো তো? আলফা প্লাস বিটা। আর ছোটটা? আলফা মাইনাস আলফা মাইনাস বিটা স্যার। আচ্ছা, আমরা কোনগুলাকে কিন্তু ধরছি ডিগ্রিতে, খেয়াল করো, ডিগ্রিতে ধরছি আমরা। কোনগুলো একটা তো ইউনিটে ধরতে হবে, তো ধরলাম আমরা কোনগুলো হলো এটা আলফা মাইনাস বিটা, আলফা আলফা প্লাস বিটা। এখন আমরা কোনগুলোকে বের করে ফেলি। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 360 না? 180 ডিগ্রি স্যার। জি স্যার। না না, 360। 180 ডিগ্রি। 180 ডিগ্রি। না না কি স্যার, বলো? 180 ডিগ্রি। 360 না? ডিগ্রি স্যার। না না স্যার। না স্যার। কি বলো তোমরা?
আমি তো জানতাম 360, তাহলে 360 না 180। তাহলে 180 হলে ঠিক আছে, তোমাদের কথাই ট্রাই। 180 180, তাহলে আমরা এটা এটা এবং এটা তিনটা যোগ করলাম, যোগ করে যোগফল লিখলাম কি 180। এখন এটা যোগ করি, দেখো যোগ করাতে সুবিধা কি, দেখো এইভাবে ধরার কারণে তোমার দেখো ওই যে বিটা এবং বিটাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা এবং এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে থাকতেছে 3 আলফা। 3 আলফার মান হলো 180, তার মানে আলফার মানটা আমরা পেয়ে গেছি। আলফার মান কত? 60। তাহলে আলফার মান যদি 60 হয়, তাহলে বিটার মানটা আমরা বের করব। তো বিটার মানটা বের করলে তো আমরা কোণের পরিমাণটা বের করে নিব, ঠিক আছে? তো আচ্ছা, বিটার মানটা আমরা বের করতেছি। বের করার আগে আমরা বড় কোণটা কোনটা ছিল? আলফা প্লাস বিটা। তো বড় কোণটা ছিল আলফা প্লাস বিটা, আর ছোট কোণটা কি ছিল এটা আগে একটু ক্লিয়ার করি। এটা হলো আমাদের বড় কোণ, এটা কিসে দেওয়া আছে? ডিগ্রিতে। আর এটা কি? ছোট কোণ, এটা দেওয়া আছে কি? ডিগ্রিতে। তো এখানে প্রশ্নটা খেয়াল করো, বৃহত্তমটিকে রেডিয়ানে আর ক্ষুদ্রতমটিকে ডিগ্রিতে। ক্ষুদ্রতমটা ডিগ্রিতে আছেই, তাহলে এই কোণটাকে আমাদের রেডিয়ানে নিতে হবে। এটা কি বুঝছো? আমাদের কি করতে হবে? বড় কোণটাকে কিসে নিতে হবে? রেডিয়ানে স্যার। রেডিয়ানে। তো বড় কোণটা আছে কিসে? রেডিয়ান না ডিগ্রিতে? ডিগ্রিতে স্যার। ডিগ্রিতে স্যার। ডিগ্রিতে আছে, তাহলে এটাকে নিতে হবে, আমরা এটাকে নিব রেডিয়ানে। আর ক্ষুদ্রতম কোণটা কিসে নিতে হবে? ডিগ্রিতে। ক্ষুদ্রতম কোণ আছেই তো ডিগ্রিতে, এটা ডিগ্রিতে আছে না? তাহলে আমাদের এখানে একটা পরিবর্তন করতে হবে, যে আলফা প্লাস বিটা যে ডিগ্রিটা আছে, ওই 1 ডিগ্রি সমান কত? π/180 রেডিয়ান। তাহলে এটাকে π/180 দিয়ে গুণ করে এটাকে রেডিয়ানে নিব। তারপরে রেডিয়ানে নেওয়ার পরে এটার সাথে এটার অনুপাত করব, ঠিক আছে? অনুপাত করে অনুপাতের মানটা হবে π/360। এটা ধরে, যেহেতু আমরা আলফার মান জানি, আলফাটা বসাই দিব, এখান থেকে আমরা বিটার মানটা পেয়ে যাব। আর বিটার মান যদি পেয়ে যাই, তাহলে আমরা কোনগুলো পেয়ে যাব। ক্লিয়ার? জি স্যার। একটা শর্ত দিয়ে আমরা আলফার মান পাইলাম। এখন দ্বিতীয় মানটা পাওয়ার জন্য আমরা কি করব? বড় কোণ যেটা আছে সেটাকে, ডিগ্রি আছে, এটাকে নিলাম কি π/180 দিয়ে গুণ করে এটাকে নিলাম রেডিয়ানে। দেখো এখানে রেডিয়ানে নিলাম, নেওয়ার পরে রেডিয়ানে নিলাম, নেওয়ার পরে ছোট কোণটা কি? ছোট কোণটা হলো আলফা মাইনাস বিটা। এখন বড় কোণটা, এই যে এটা হলো বড় কোণ আর এটা হলো ছোট কোণ, এদের অনুপাত প্রশ্ন দেওয়া আছে কত? π/360। তাহলে আলফার মান আমরা বসাইলাম, এখানে বসাইছেন, পরের লাইনে বসাইছে। আচ্ছা, এটাকে একটু ক্যালকুলেশন করছো, ওই যে 180টা নিচে আসছে, এটা আসছে। তো এখান থেকে আমরা আর একটু কাজ করলাম, এই যে 36 দিয়ে 180টা ভাগ করলাম, 5 হয়। তাহলে এখানে গুণাগুণি গুণ করো, আলফা প্লাস বিটা সমান হলো 5 আলফা মাইনাস 5 বিটা। তাহলে 6 বিটা, আমরা যদি বিটার মান বের করতে হবে, এটা যোগ বিয়োগ করলাম, ওই যে 5 বিটাটা এদিকে নিয়ে আসলাম, 6 বিটা সমান হলো 4 আলফা। তো আলফার মান আমাদের দেওয়া আছে, বিটা সমান হলো 2/3। আর আলফার মান কত আমরা পাইছিলাম? আলফার মান কত পাইছিলাম? 60 ডিগ্রি। 60। তার এখানে আমরা আলফার মান 60 বসাবো। 60 বললে বিটার মানটা কত আসবে? 60 যদি বসাই, বিটার মান হবে 40 ডিগ্রি। তাহলে আলফার মান হলো 60, বিটার মান হলো 40। তাহলে আমার কোনগুলো কি কি হবে? আমার ছিল আলফা মাইনাস বিটা, তার মানে হলো আলফার মান ছিল 60 আর বিটা হলো 40। তাহলে 60 মাইনাস 40, একটা হবে 20 ডিগ্রি। আর আরেকটা হলো আলফা, আর একটা হলো আলফা প্লাস বিটা। তার মানে একটা হলো 20, আর একটা হলো 60, আর একটা হলো 120। দেখো মানগুলো আমরা যদি বসাই, একটা হলো আলফা মাইনাস বিটা, তাহলে 60 মাইনাস 40, এটা হলো 20 ডিগ্রি। আর একটা হলো আলফা, এটা হলো 60, আর একটা হলো আলফা প্লাস বিটা, এটা হলো 100। বুঝা গেছে এটা? স্যার এসএসসি তে মানে স্যার এই অঙ্ক করছিলাম স্যার। করতে হয়। জি স্যার, এগুলো ছিল স্যার। জি স্যার, করছি। করে থাকতে পারো। তাহলে ওই যে সমান্তর, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে, এভাবে আমাদের করতে হবে। তাহলে কোনগুলো আমরা পেয়ে গেছি। এই প্রশ্নটা দেখো, একটি বৃত্তচাপ, এটা করছিলাম স্যার। ব্যাসার্ধ একটি বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তচাপটির দৈর্ঘ্য এবং চাপটির উপর দণ্ডায়মান বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে ব্যাসার্ধ দেওয়া আছে কি 30 মিটার, আর কেন্দ্রে উৎপন্ন বৃত্তচাপ 30 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে 30 মিটার, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটার মান দেওয়া আছে কত? থিটার মান দেওয়া আছে কত? 60 ডিগ্রি। তাহলে এটাকে আমরা রেডিয়ানে নিয়ে নিলাম। বৃত্তচাপটির দৈর্ঘ্য অর্থাৎ এস বের করতে হবে। ওই যে আমরা একটু আগে সূত্রটা বললাম না, এস ইকুয়াল টু কি? এস ইকুয়াল টু কি পড়ছিলাম? আর থিটা স্যার, আর থিটা। আর থিটা। তাহলে আর থিটা স্যার। এখানে দেওয়া আছে আমাদের কি? আর এর মান দেওয়া আছে, আর থিটার মান দেওয়া আছে। তাহলে আমরা এস এর মান পাবো, ঠিক আছে? এস এর মান পাবো না, আর এর মান বসাইলাম, থিটার মান বসাইলাম। তাহলে আমাদের বৃত্তচাপটির দৈর্ঘ্য কত হবে? এস ইকুয়াল টু আর থিটা আমরা বসাইলাম, বসাই ক্যালকুলেশন করলাম, এটা পেয়ে গেলাম। সিম্পল, ঠিক আছে? পাই এর মান বসাবা 3.1416।
ঠিক আছে, এরপরে কি বলছে ওই যে চাপটির উপর দণ্ডায়মান বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা আমরা কি জানছিলাম? r square theta by 2 হাফ আর স্কয়ার r square theta by 2 থিটা, থিটা, হ্যাঁ হাফ আর স্কয়ার থিটা, হাফ আগে বললে আর লাগবে না। তাহলে আর এর মান তো আমরা পাইছি, ওই যে আর এর মান কোথায়, আর এর মান তো দেওয়া আছে 30, আর থিটার মান তো এখানে দেওয়া আছে, তাহলে ওই যে হাফ আর স্কয়ার থিটা, এটা ক্যালকুলেশন করো, করে যেটা আছে সেটা। জাস্ট আমরা দুইটা সূত্র, একটা হলো s = r থিটা, আর একটা হলো বৃত্তকলার ক্ষেত্রফল হলো এটা। ঠিক আছে, পারবো না এই রিলেটেড প্রবলেম? জি স্যার। এই যে এইটা করছো মনে হয় তোমরা, আমার মনে হচ্ছে 19 এরকম প্রবলেম করছো। পৃথিবীর ব্যাসার্ধ যদি 1 কিলোমিটার হয়, পৃথিবীর উপরে যে কোনো দুইটি স্থান কেন্দ্রে জি স্যার এটা এক উদাহরণ মিনিট ছিল পরে স্যার। জি স্যার করছি। করছো না? আমি জি আর স্যার। বলছি না, এটা ওই একই সূত্র ব্যবহার করে এটা করবা। ওগুলো আগে রেডিয়ান নিতে হবে, যেমন আগের যে কোনটা আছে কোনটাকে আমরা রেডিয়ানে নিছি, ওই যে পাই বাই 180 দিয়ে গুণ করে রেডিয়ান নিয়ে s = r থিটা, আগের সূত্রটাই। আমি এটা করাচ্ছি না, আমি এই প্রবলেমটা একটু দেখাচ্ছি। এই স্ট্যান্ডার্ডের প্রশ্ন পরীক্ষাতে প্রায়ই আসছে। চিত্রটা একটু দেখো। সবাই কি টায়ার্ড হয়ে গেছো? আমি একটু টায়ার্ড হয়ে গেছি, জি স্যার। আমি স্যার ছেড়ে দিব। খুব বোরিং লাগতেছে। আমি একটু খেলার দিতাম, আমি এটা দ্রুত করতেছি কারণ তোমাদের একটা কাজ দেব, কাজটা এই প্রবলেমটা না করলে দিতে পারতেছি না। কারণ এগুলা মজার কাজ, একটু থিঙ্ক করতে হবে, একটু বুদ্ধি দিয়ে করতে হবে। যেমন এই প্রশ্নগুলা একটু স্বস্তিরে বসবা, এটা যখন করতে বসবা ব্রেন ফ্রেশ নিয়ে করবা, নিজে নিজে আঁকবা, আঁকে করবা। ঠিক আছে, এখান থেকে চিত্রে ওসি, এই যে ওসি এটার মান দেওয়া আছে, একটা মান দেওয়া আছে, এই যে এটার মান দেওয়া আছে, আর বিসির মান দেওয়া আছে, এটা বিসির মান দেওয়া আছে, এটা হলে ছায়াগার অংশের ক্ষেত্রফল বের করো। অর্থাৎ এই অংশ আর এই অংশ এটার ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে সবাই যদি দেখো, আমরা যদি এই বৃত্তের ক্ষেত্রফল, সরি এই যে অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা যদি আমরা বৃত্তের ক্ষেত্রফলটা আমরা পাবো, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো। বৃত্তের ব্যাসার্ধ যদি জানা আছে, তাহলে আমরা এটা কি বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবো না? জি স্যার। বৃত্তের ব্যাসার্ধ ধরো 6.5 দেওয়া আছে, তাহলে জি স্যার। পাই আর স্কয়ার দিয়ে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা বের করলাম, তার অর্ধেক করলে কি পাবো? এই যে এ সি বি, এতটুকু পাবো। আমাদের মনে টাইম শেষ হয়ে যাচ্ছে, আমি আবার ঢুকো, তোমরা একটু এটা বুঝাই দিয়ে শেষ করে দিচ্ছি। স্যার হ্যাঁ বলো। স্যার মানে ধরুন স্যার ত্রিকোণমিতির অঙ্ক আছে না স্যার, দেখলে মনে হয় সোজা স্যার, মানে আনসার, কিন্তু নিজে করাত গেলে স্যার মানে কেন জানি স্যার আটকে আচ্ছা যাই আচ্ছা, স্যার। নিজে করবা, ঠিক। তো রেকর্ড আমরা দরকার নাই স্যার। এই অংশটা রেকর্ড দিয়ে দিই, যেহেতু শেষটার অংশ। ঠিক আছে, আমরা তাহলে আমাদের কাজটা দেখো, আমি প্রবলেমটা কিভাবে করতে হবে তোমাদের থিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, মানে আমরা চিন্তা করবো কিভাবে। তো দেখো, এই বৃত্তটার অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো না? যেহেতু বৃত্তের ব্যাসার্ধ ধরো 6.5 দেওয়া আছে, জি স্যার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি? হাফ পাই আর স্কয়ার। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা এই অংশটুকু, অর্থাৎ এবিসি যে অংশটুকু, এটার ক্ষেত্রফল পাবো। এখন যদি আমরা এই অংশের উপর ক্ষেত্রফল বের করতে পারি, এই যে এই অংশটুকু সাদা যে অংশটুকু আছে, তাহলে পুরো অংশ থেকে যদি আমরা এই অংশটুকু বাদ দিয়ে দিতে পারি, তাহলে তো আমার কাঙ্ক্ষিত জায়গার ক্ষেত্রফল, অর্থাৎ ওই যে কালো দাগ দেওয়া যেগুলো, এগুলো পেয়ে যাবো না? পাবো কিনা? জি স্যার। এখন জি আমাদের স্যার। উদ্দেশ্য হলো, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমরা যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে পেয়ে যাবো, কিন্তু আমরা এটা বের করবো কিভাবে? অর্থাৎ এই বৃত্তের এই কি যেন বলা হয়, এই অংশটুকুর ক্ষেত্রফল আমরা বের করবো কিভাবে? এই যে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো আমরা। দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করবো। ত্রিভুজের দেখো এই অংশটুকু ওই লোকে দেওয়া আছে কত? 6.5, 6.5। তাহলে এতটুকু 6.5, তাহলে এই এসি বাহুটার দৈর্ঘ্য লগা 6 6 12 13, আর বিসি বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে 5। খেয়াল করো, বিসি বাহুটা দেওয়া আছে কত? এটার দৈর্ঘ্য পাইলাম আমরা লগা 13, 6.5 6.5, আর বিসি বাহুটার দৈর্ঘ্য কত দেওয়া আছে? বিসিটা দেওয়া আছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে আমাদের আরেকটা বাহু আছে না, এবি, এই বাহুটার দৈর্ঘ্য আমরা বের করতে পারবো না? জি স্যার। পারবো। কিভাবে পারবো? যেহেতু এটা অর্ধবৃত্তস্থ কোণ, দেখো এ বি সি, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ না? তাহলে এই কোণটা সমকোণ। জি। সমকোণ, তো সমকোণ যদি হয়, তাহলে এটার বিপরীতে যেটা আছে এটা হলো অতিভুজ, আর এই দুইটা হলো তার সমকোণের সংলগ্ন দুইটা বাহু। তাহলে পিথাগোরাসের যেই বিখ্যাত উপপাদ্য, অতিভুজের উপর বর্গ সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান হলো এসি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা এবি স্কয়ার সমান পাবো কি? ওই যে 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, 13 স্কয়ার করলে হলো 169, আর 5 স্কয়ার হলো 25। তাহলে এটা বিয়োগ করে আমরা এবিটা পেয়ে যাব। ঠিক আছে, সম্ভবত এবির মান আসবে বা 144 12 আসবে, এবি স্কয়ার সমান 144 12 আসবে। তো এটার মান আমরা পেয়ে যাব।
এবিও পাইলাম আমরা, বিসিও পাইলাম আর এসসি তো পাইলাম। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল কত পাবো? যেহেতু এটা সমকোণ তাহলে এবি এবং বিসি লম্ব, লম্ব না? এবিসি কোণটা যেহেতু, বি কোণটা যেহেতু সমকোণ, স্যার। তাহলে এবি বাহু স্যার। আর বিসি বাহু কি পরস্পর লম্ব, তাহলে একটা ত্রিভুজের লম্ব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ভূমি গুণ উচ্চতা, হাফ ভূমি, ভূমি ধরো হলো আমরা ধরলাম বিসি বা এবি, যেটা ভূমি বিসি গুণন উচ্চতা হলো কি ধরো এবি, যে কোনো একটা ধরো ভূমি একটা উচ্চতা, একটা লম্বই তো। তাহলে আমরা তো এটা জানি, বিসির মান জানি, এবির মান জানি, তাহলে বসায় এটা ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো না? পাবো নাকি? জি স্যার। কারণ বিসি তো দেওয়া আছে 5, এটা দেওয়া আছে 5, আর এটার মান আমরা বের করবো ক্যালকুলেশন করে সম্ভবত 12, আমি ক্যালকুলেশন করছি না, আমি অনুমান করে বলে দিই এটা 12, আর এটার সামনে একটা হাফ আছে, তাহলে এটার মানটা আমরা বের করে ফেলবো। বের করে ধরো একটা মান আসলো, আর অর্ধবৃত্তের একটা মান আসলো, অর্ধবৃত্তের ক্ষেত্রফল, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল ধরো একটা আসলো, এটা থেকে এই মানটা যদি আমরা বাদ দিই তাহলে তো আমাদের ওই যে দেখান্বিত অংশের ক্ষেত্রফল পাবো। এটা কি বুঝতে পারছো? আমি এখন এখানে দেখাই, এটা করা আছে, যদি দেখা, দেখো ওই কাজটাই একটু ইয়া করে করা আছে, দেখো এখানে কি করা আছে, এটা আমি মুছে ফেললাম। মূল জিনিসটা যদি বুঝো, তোমার ল্যাঙ্গুয়েজটা তুমি তোমার মতো করে লিখতে পারো। এখানে কি আছে, আর দেওয়া আছে, তাহলে পুরা এসিটা কি হবে, তাকে দ্বিগুণ করলাম, ওই যে 13 যেটা আমরা বের করছিলাম 13, তারপরে এবি সমান কি হবে, ওই যে এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, এসি এর মান কত, এসি এর মান হলো 13, 13 বর্গ করলে 159, আর বিসি হলো 5, 5 স্কয়ার হলো 25, 159 থেকে 25 গেলে 144, 144 বর্গ করলে বর্গমূল করলে হলো 12, তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে আমাদের বৃত্তের ক্ষেত্রে হলো 5 স্কয়ার, অর্ধবৃত্তের ক্ষেত্রে হলো 5 স্কয়ারকে 2 দিয়ে ভাগ করলাম, এটাকে যদি 5 এর মানটা তুমি বসায় ক্যালকুলেশন করতে পারো, করার পরে জি স্যার। বৃত্তের ক্ষেত্রফল কি, ওই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণ উচ্চতা, হাফ 12 ইনটু এটা 30, তাহলে আমার ওইটা থেকে এটা বাদ যাবে, অর্থাৎ 11 অংশের ক্ষেত্রফল হলো অর্ধবৃত্তের ক্ষেত্রফল মাইনাস 30 সমান হলো এটা। বুঝছি এটা? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে জি স্যার। এরকম যে প্রবলেম, আমি আর এটা করাচ্ছি না, এগুলা করাচ্ছি না, এটা তোমরা জি স্যার। নিজেরা করো, আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক হলো এটা, যেটা আমি স্ক্রিনশট দিয়ে দিছিলাম, এই যে এটা হলো হোমওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা স্যার। 4 এর 1 2 করবে, আর 8 এর একদম শেষের যে প্রবলেমটা আমি স্ক্রিনশট দিয়ে শুরুতেই দিয়ে রাখছিলাম, এটা দেওয়ার জন্যই আমার এতক্ষণ বকবক, আর মাঝখানে করো, এর ভিতরে আরো যদি প্রবলেম থাকে তাহলে আমরা দেখবো আগামী ক্লাসে, ঠিক আছে? তাহলে এখন রেখে ওকে দিচ্ছি। স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কারো প্রশ্ন আছে? আদর্শ